হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি সত্যিনাথ ভাদুড়ীর জাগরি উপন্যাস থেকে আরও একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। আর এই নোটটি হচ্ছে বিএ 5th সেমিস্টার বেঙ্গলি অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য। তো স্টুডেন্ট, তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলি পেয়ে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো আজকে যে প্রশ্নটি আমি তোমাদের সামনে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে, জাগরি উপন্যাসে প্রতিফলিত কারা জীবনের প্রকৃতি বর্ণনা করো। উপন্যাসটিকে কারা উপন্যাস বলা যায় কি? তোমার অভিমত দাও। এর আগেও আমি জাগরি উপন্যাস থেকে নোট দিয়েছিলাম, সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলির লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো উত্তরটি এবার শুরু করা যাক। উপন্যাসে বর্ণিত ঘটনা, পরিবেশ এবং চরিত্র বিচার করেই তা শ্রেণী নির্বাচন করা হয়ে থাকে। উপন্যাসের মধ্যে একদিকে যেমন লেখকের জীবন দর্শন প্রকাশিত হয়, অন্যদিকে ঘটনা ও চরিত্রের মধ্যে দিয়ে সমাজের একটি নিখুঁত চরিত্রাঙ্কন করা হয়ে থাকে। লৌহ কপাটের অন্তরালের যে জীবন, তার সঙ্গে সাধারণ মানুষের পরিচয় খুবই সামান্য। কারাদণ্ডে দণ্ডিত আসামি ছাড়া কেউই এই রহস্যময় জগতের প্রকৃত পরিচয় জানে না। কারাভ্যন্তরে যারা দিন কাটায় সাধারণভাবে তারা অসামাজিক এবং অপরাধী। নানা রকম অপরাধমূলক কাজ করে বিচারে যারা দোষী প্রমাণিত হয় তাদের স্থান হয় লৌহ কারার অন্তরালে। সে চোর, ডাকাত, খুনি প্রভৃতিদের সহাবস্থান। অবশ্য অনেক আদর্শবান মানুষ যারা প্রচলিত রাজনৈতিক নীতি নিয়মের বিরোধিতা করে তাদেরও স্থান হয় এই অন্ধকারায়। বিশেষ করে পরাধীন ভারতে অজস্র দেশপ্রেমিকের বছরের পর বছর কারার অন্তরালে জীবন কাটাতে হয়েছে। অবশ্য কেবল বন্দীদের জীবন কথায় কারা ইতিবৃত্তের শেষ কথা নয়। জেল প্রশাসনের বহু মানুষ কারা জীবনকে বৈচিত্র্যময় করে তোলে। জেলখানার নিয়মকানুন, শাসন ব্যবস্থা, প্রশাসনিক কর্তারা, কারাবন্দী প্রভৃতি সমস্ত কিছুকে একত্রিত করেই গড়ে ওঠে কারা কাহিনী। পরাধীন ভারতে বহু বৈপ্লবিক, সন্ত্রাসবাদী, অহিংস সত্যাগ্রহীকে দিনের পর দিন কারান্তরালে জীবন কাটাতে হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য বিদেশের সরকার জেলখানাগুলিকে অত্যাচারের দুর্গে পরিণত করেছিল। কারা জীবনের এই অজানা রোমাঞ্চকর কাহিনী নিয়ে লেখা হয়েছে একাধিক কারা উপন্যাস। সাধারণভাবে বলা যায়, কারা জীবনের অজানা জীবন কথা নিয়ে রচিত হয় কারা কাহিনী। কাব্যান্তরের জীবনের বিচিত্র রূপ কারা উপন্যাসে চিত্রায়িত হয়ে থাকে। জেল প্রশাসনের নানা খুঁটিনাটি, বন্দীদের নানা কার্যকলাপ, তাদের ভাবনা এবং দুঃখ বেদনা কারা উপন্যাসের বিষয়বস্তু। কোনো শৌখিন লেখকের মনগড়া কাহিনী কখনোই কারা কাহিনী নয়। কারা জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা যার আছে তিনি এই কারা জীবনকে সাহিত্যরূপ দিতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে জেল প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও জেল জীবনের কাহিনী সার্থকভাবে উপস্থাপন করতে পারেন। উদাহরণ, জরাসন্ধ ছদ্মনামে চারুচন্দ্র চক্রবর্তীর কারা উপন্যাসগুলি। কারা উপন্যাস সম্পর্কে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের প্রাজ্ঞ অভিমতটি এখানে উদ্ধৃত করা যেতে পারে। আমি কারা সাহিত্য অর্থে কারাগারে রচিত সমস্ত সাহিত্যকে নির্দেশ করছি না। কারা জীবনের অভিজ্ঞতাকে উপাদানস্বরূপ ব্যবহার করে যে সাহিত্য রচিত তাকে উক্ত নামে অভিহিত করছি। সমালোচক আরও বলেছেন, সাধারণ জীবনের সঙ্গে জেলখানার জীবনের একটি প্রধান পার্থক্য এই যে এখানে বেছে বেছে সমস্ত উৎকেন্দ্রিক অসাধারণ ভালো বা মন্দের দিক দিয়ে তীক্ষ্ণ বৈশিষ্ট্য সমন্বিত চরিত্রের এক অপূর্ব সমন্বয় ঘটেছে। যারা প্রকৃত পরার্থপর ও স্বদেশপ্রেমিক, যারা চিত্তের আদর্শবাদের প্রেরণায় অত্যাচারী ব্যক্তি আইন করে কারাগারে স্থান পেয়েছেন, তাদের অন্তরের সমবেত ঊর্ধ্বমুখী অভিক্ষা যেন এর নিরানন্দ অন্ধকার আবহাওয়ার মধ্যে আত্মার অবিকল্প দেওয়ালি উৎসব রচনা করে। যে অগ্নিশিখা জঞ্জালস্তূপ পোড়াতে বা প্রাত্যহিক গার্হস্থ্য প্রয়োজনে ব্যবহৃত হল না, তাই যেন প্রাণের আরতি জ্বালিয়ে অপরাজেয় আদর্শের বেদিমূলে অর্ঘ্যরূপে নিবেদিত হয়। কারাগারের নিরবচ্ছিন্ন অবসর আত্মানুশীলনের সুযোগ দিয়ে অনেক আত্মবিস্তৃত সাহিত্যিকের লুপ্ত শক্তি অঙ্কুরিত হয়েছে।
বাংলায় একাধিক কারা উপন্যাস লিখিত হয়েছে। এগুলির মধ্যে গোপাল হালদারের একদা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাম বিশেষ উল্লেখযোগ্য। তারাশঙ্করের পাষাণপুরী কারা জীবনের রূঢ় বাস্তবতার একটি নিখুঁত চিত্রায়ন। জেলখানার অন্ধকারে মাথা তুলে দাঁড়ায় মানব মহিমা। কারা উপন্যাস হিসাবে সত্যনাথ ভাদুড়ীর জাগরি অবশ্যই শ্রেষ্ঠত্বের দাবি রাখে। কারা জগতের এমন পূর্ণাঙ্গ তথ্য সমৃদ্ধ চিত্র বিরল বললেও ভুল হয় না। বাস্তব পরিবেশ ও চরিত্র চিত্রণের পাশাপাশি মানব অন্তরের গভীর মননশীলতার এক অসাধারণ পরিচয় উপন্যাসটিকে বিশেষ মর্যাদা দিয়েছে। 42-এর ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়েছে উপন্যাসখানির কাহিনী। লেখক নিজেও জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গেই যুক্ত ছিলেন এবং এজন্য তাকে কারাবরণও করতে হয়েছিল। জেলের মধ্যেই উপন্যাসখানি লেখেন তিনি, ফলে কারা জীবন তার সমস্ত খুঁটিনাটি ছিল লেখকের নখদর্পণে। কারা জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং বন্দী জীবনের প্রতি গভীর সহানুভূতি জাগরি উপন্যাসখানি বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। উপন্যাসের প্রধান চরিত্র 4টি। বিলু ফাঁসি সেলে বাবা আপার ডিভিশন ওয়ার্ডে, মা আওরাতকিতায় এবং নীলু জেল গেটের বাইরে। সমগ্র কাহিনীটি রোমাঞ্চকরতা লাভ করেছে একটি কারণে, সেটি হল রাত পোহালেই বিলুর ফাঁসি। ফাঁসির আগে রাত্রের 4টি একই পরিবারের মানুষের উদ্বেগ, আত্মসমীক্ষা, স্মৃতিচারণা প্রভৃতি উপন্যাসখানের অনুভব গম্যতা বাড়িয়ে দিয়েছে। কিন্তু আরেকটি বিষয়ও লেখক অসাধারণ মুনশিয়ানা দেখিয়েছেন, সেটি হল তৎকালীন পূর্ণিয়া সেন্ট্রাল জেলের বাস্তব চিত্রায়ন। জেলের একটি বিশেষ পরিবেশ চরিত্রগুলির উপরেও যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। সমালোচক গোপাল হালদারের মন্তব্যটি এ প্রসঙ্গে খুবই তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, আশ্চর্য পরিবারটির বাবা, মা ও 2 ভ্রাতা বিলু ও নীলুর কথাও যথেষ্ট নয়। তাদের নিকট পরিবেশ, জেলখানার পার্শ্ব চরিত্র, জেলের বাইরের তাদের পারিপার্শ্বিকস্থ আরও বিচিত্র মানুষ, বিভিন্ন আদর্শ, প্রত্যেকের নিজ নিজ আশা আকাঙ্ক্ষা, সুখ দুঃখ, এসব সূত্র আন্দোলনের ব্যাপ্তিকেও অনুভবগম্য করে তোলে। কারা ব্যবস্থার অতিবাস্তব চিত্রে উপন্যাসটি সমৃদ্ধ। কয়েদিদের জন্য আছে ভিন্ন ভিন্ন ওয়ার্ড, আছে সেল, জেলের কর্মচারীদের জন্য বাস করার কোয়ার্টার। অপরাধ অনুসারে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয় অপরাধীদের, সেই অনুসারে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীতে বিভক্ত করা হয়। এছাড়াও আছে সেল গুরুতর অপরাধী আসামিদের জন্য। রাজনৈতিক অপরাধীদের ক্ষেত্রেও এই শ্রেণীবিভেদ আছে। রাজনৈতিক অপরাধীদের মধ্যে যারা সম্মানীয় বা অপেক্ষাকৃত কম অপরাধের জন্য বন্দী, তাদের রাখা হয় আপার ডিভিশনে। বাবা মাস্টারমশাই এবং মা আছেন আপার ডিভিশনে। মহিলাদের জন্য বিশেষ শ্রেণীটির নাম আওরাতকিতা। সাধারণ রাজনৈতিক বন্দীদের স্থান হয় 3য় শ্রেণীতে। তবে ফাঁসির আসামির জন্য ব্যবস্থা ভিন্ন, তাদের অর্থাৎ এই বিপজ্জনক বন্দীদের জন্য অন্ধকার সেল। 4টি চরিত্রের আত্মকথনে বারবার উঠে এসেছে কারাভ্যন্তরের বিচিত্র জীবন বৃত্তান্ত, প্রশাসনের নানা নিয়মকানুন, কয়েদিদের নানা ক্রিয়াকলাপ, জেলবন্দি মানুষগুলির একান্ত নিজস্ব ভাবনা চিন্তা। এমনি করে লেখক খুলে দিয়েছেন অন্ধকারাচ্ছন্ন রহস্যময় কারা জীবনে। লৌহ কপাট বিলুর আত্মকথনের মধ্যে প্রকাশ পেয়েছে জেল জীবনের একান্ত অনুভূতি আর সেই সঙ্গে প্রাসঙ্গিক নানা তথ্য। বিলুর কথাতেই কাহিনীর সূচনা। নিবিড় শূন্যতার মধ্যে তার অনুভূতি। 2 নম্বর ওয়ার্ডের অশ্বত্থ গাছটির উপরের শাখাটিতে গোধূলির ম্লান আলো চিকচিক করিতেছে। অনেকগুলি পাখি একবার এডালে একবার ওডালে যাইতেছে, একদণ্ডও বিশ্রাম নাই। কিছুক্ষণের মধ্যেই তো চতুর্দিক অন্ধকারে ঢাকিয়া যাইবে। সেলের পরিবেশটি বিলুর কথায় পাঠকের কাছে স্পষ্ট হয়ে ওঠে। সেলের চুনকাম করা সাদা দেওয়াল, তাহা বড় প্রাণহীন, বড়ই জাদুর। তাহার উপর কতদিন চুনকাম করা হয় নাই কে জানে। দেওয়াল ভরিয়া নানা রকম দাগ, থুথুর দাগই বেশি, কেমন যেন পাশুটে রং। বোধ হয় আমার পূর্বের কোনো বাসিন্দাকে সিপাহীজিরা খৈনি খাওয়াইয়াছিল। জেলের নিয়মকানুনের ছবিটিও ফুটে ওঠে বিলুর কথায়। সিপাহীজি বলিল, দফা বদলি ট্রেন হইয়াছে, অর্থাৎ ইহাদের স্থানে রাত্রে ডিউটি দিবার ওয়ার্ডারের দল আসিয়া গিয়াছে। গুমটিতে সেন্ট্রাল টাওয়ার এখন কোন ওয়ার্ডে কত কয়েদি
কত কয়েদি বন্ধ হইল, আজ নতুন কয়েদির আমদানি কত খরচা অর্থাৎ ছাড়া পাইয়াছে, তাহার পর একুনে মিলিল কিনা তাহার হিসাব হইতেছে। এমনই অসংখ্য খণ্ড খণ্ড চিত্রকল্পের মধ্য দিয়ে লেখক কারাজগতের এক অতি বিশ্বস্ত পরিচয় তুলে ধরেছেন জাগরি উপন্যাসে। ছেলের জগৎ সাধারণের কাছে এক অজানা জগৎ, রহস্যময় জগৎ। জাগরি সেই রহস্য এক জগতের পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরেছেন শিল্পসম্মতভাবে। জেলের আরো বর্ণনা, প্রকাণ্ড হলঘর, এখন 34 জন বন্দী এই ঘরে থাকে, 19 জন নিরাপত্তাবন্দী ও 15 জন রাজবন্দী, যাহাদের সাজা হইয়াছে কিংবা যাহাদের বিরুদ্ধে মোকদ্দমা চলিতেছে। জেল জীবনের নানা অভিজ্ঞতার মধ্যেও থাকে কিছু কিছু স্নিগ্ধ অনুভব। বিলু বলেছে, অতি পরিচিত বিড়ালটি ধীরে ধীরে আমার দিকে আসিতেছে। বিড়ালটি থমকাইয়া দাঁড়াইল, বোধ হয় আমি দরজার উপর বসিয়া আছি বলিয়া আসিতে সাহস পাইতেছে না। প্রত্যহ দিনেও রাত্রে আসে থালা চাটিবার জন্য, সপ্তাহে একদিন একটু আটটু দই পায়, অন্যদিন কি খাইতে আসে। আওরাত কিতা মার কথাতেও জেলের বিচিত্র ব্যবস্থার পরিচয় ফুটে ওঠে। মা বলেছেন, জেলের ডাক্তার ওই দারোগার মতো, কয়েদিকে লাল নীল জল দিয়ে ভালো করা, পরে তাকে ফাঁসির দড়িতে ঝুলানোর জন্য ঠিক যেন কিও মিয়ার মুরগি পোষা। আকৃতির সংখ্যা বাড়িয়ে লাভ নেই। জাগরিতে একাধিক চরিত্রের মনস্তত্ত্বের টানাপোড়েন যেমন আছে, তেমনি আছে জেল জীবনের অনুপুঙ্খ বর্ণনা। কারা জীবনের এমন বাস্তব এবং মর্মস্পর্শী পরিচয় বাংলা সাহিত্যে বিরল বললেও ভুল হয় না। কারা উপন্যাস হিসাবে জাগরির সার্থকতা এখানেই। স্টুডেন্ট, নোটটি এখানেই শেষ হলো। তোমাদের যদি জাগরি উপন্যাস থেকে আরও কোনো নোটস লেগে থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো আজ এখানে রাখছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।